ডয়চে ভেলের প্রতিবেদন, ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েন, সংকটে রোগী আর শিক্ষার্থীরা। এবং সর্বশেষ জানাবো, দুর্নীতির অলরাউন্ডার ছিলেন পাপন, বিসিবিতে শুধু চুরি নয়, হয়েছে সাগর চুরি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ডয়চে ভেলের প্রতিবেদন, ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েন, সংকটের রোগী আর শিক্ষার্থীরা। ভারত ও বাংলাদেশের মধ্যে চলমান কূটনৈতিক টানাপোড়েনের কারণে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা ও চিকিৎসা সেবা ব্যাপকভাবে সীমিত হয়ে পড়েছে। গত আগস্টে শেখ হাসিনার পতনের পর রাজনৈতিক অস্থিরতায় ভারত বাংলাদেশে তাদের ভিসা সেন্টারগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখে। এর মধ্যে গত বছরের সেপ্টেম্বরে ভারতীয় হাই কমিশন ব্যাপক বিক্ষোভের মুখে ভিসার সেবা স্থগিত করে প্রায় 20,000-এর বেশি বাংলাদেশি নাগরিকের পাসপোর্ট ফেরত পাঠায়। শুধু বাংলাদেশ নয়, এই পরিস্থিতির জন্য অর্থনৈতিক প্রভাব পড়েছে ভারতের ওপরেও। কারণ পর্যটন নির্ভর ভারতের কিছু অঞ্চলে বাংলাদেশি পর্যটক না যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেসব এলাকার মানুষ। বিশেষ করে কলকাতা, চেন্নাই ও বেঙ্গালুরুতে বাংলাদেশি রোগীদের ভ্রমণ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ফলে বিপাকে পড়েছেন সেখানকার ব্যবসায়ীরা। তবে নতুন বছরের জানুয়ারি থেকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার 5টি ভিসা সেন্টারে কেবল জরুরি ও মানবিক আবেদনের ক্ষেত্রে ভিসা প্রক্রিয়াকরণ চালু রেখেছে। ভিসা সেন্টারগুলোর তথ্য মতে আগে দৈনিক ভিসা প্রক্রিয়ার সংখ্যা ছিল 7,000-এর মতো, কিন্তু বর্তমানে তা 500 থেকে 700-তে নেমে এসেছে। এদিকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার বিষয়ে কোনো নিশ্চিত সময়সীমা নেই। ভারত বাংলাদেশিদের জন্য 15 ধরনের ভিসা প্রদান করে, যার মধ্যে জরুরি সেবা ভিসাও অন্তর্ভুক্ত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা DWকে বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। স্বাভাবিক হলে পূর্ণাঙ্গ ভিসার সেবা চালু করব। তবে নাম প্রকাশে অনিচ্ছুক অন্য কর্মকর্তারা জানান, ভিসার সেবা পুরোপুরি চালু করতে আরও সময় লাগবে। সম্প্রতি সীমান্তে ভারতের কিছু কর্মকাণ্ডে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়ছে। ভারত সীমান্তের 5টি স্থানের শূন্য রেখার প্রায় শেষ প্রান্তে সে বেড়া নির্মাণ করেছে বলে অভিযোগ করে সীমান্তবর্তী এলাকার বাংলাদেশিরা। গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে এই বিষয়টির সত্যতাও পাওয়া যায়। ফলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাই কমিশনারকে তলব করে। এর প্রতিক্রিয়ায় ভারতে বাংলাদেশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ নুরুল ইসলামকেও তলব করে দিল্লি। চলমান সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার চিকিৎসা পর্যটনেও প্রভাব ফেলেছে। ভারতীয় হাসপাতালে চিকিৎসা নিতে বাংলাদেশিদের সংখ্যা 25 থেকে প্রায় 40% হ্রাস পেয়েছে। কেয়ারএইজ রেটিংস নামে একটি জ্ঞানভিত্তিক বিশ্লেষণী সংস্থার মতে, ভারতের সাশ্রয়ী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হওয়ায় হাজারো রোগী বিপাকে পড়েছেন। তবে বিকল্প চিকিৎসার জন্য অনেক বাংলাদেশি এখন থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও তুরস্কের দিকেও ঝুঁকছেন। সাবেক কূটনীতিক অজয় বিসারিয়া বলেন, দেশ দুটির মধ্যে চলাচলে বিধিনিষেধ রাজনৈতিক দ্বন্দ্বের ফলাফল। ভারত ও বাংলাদেশকে সংলাপের মাধ্যমে এই সমস্যাগুলোর সমাধান করতে হবে। অজয় বিসারিয়া বলেন, পারস্পরিক বিশ্বাস পুনর্গঠন করতে হবে, এগুলো সহজেই সমাধানযোগ্য। তবে 2025 সালে ভিসা ব্যবস্থার উন্নতিতে সমঝোতা ও আলোচনার প্রয়োজন। বাংলাদেশের শিক্ষার্থীরা ইউরোপীয় দেশগুলোতে যেমন ফিনল্যান্ড, রোমানিয়া ও চেক প্রজাতন্ত্রে পড়াশোনার জন্য ভিসা আবেদন করলে ভারতে যেতে হয়, কিন্তু ভারতীয় ভিসার অনিশ্চয়তা তাদের জন্য বড় ধরনের বাধা হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যে প্রায় 1,500 শিক্ষার্থী ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অফার লেটার পেলেও ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে পারছেন না। গত ডিসেম্বরে ইউরোপীয় কূটনীতিকদের সঙ্গে এক বৈঠকে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ইউরোপীয় দেশগুলোতে তাদের ভিসা কেন্দ্র দিল্লি থেকে ঢাকায় স্থানান্তরের আহ্বান জানান। দুর্নীতির অলরাউন্ডার ছিলেন পাপন, বিসিবিতে শুধু চুরি নয়, হয়েছে সাগর চুরি। দেশের তো বটে, বিশ্ব ক্রিকেটের অন্যতম ধনী সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড অডিট রিপোর্ট বলছে, বিসিবি 2012 সালের অক্টোবর থেকে গত বছরের জুলাই পর্যন্ত ব্যয় করেছে 2,772 কোটি টাকা। এই এক যুগে বিসিবির দণ্ডমুণ্ডের কর্তা ছিলেন আওয়ামী লীগের সাবেক এমপি ও যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। আর বিপুল এই অর্থ খরচের প্রতিটি ক্ষেত্রে ব্যাপক অনিয়ম ও দুর্নীতিতে নিমজ্জিত ছিলেন পাপন। সঙ্গে ছিলেন তার সাঙ্গপাঙ্গরা। প্রাপ্ত নথি বলছে, বিসিবিতে শুধু চুরি নয়, হয়েছে সাগর চুরি। যেমন শুধু বল কিনে ব্যয় করেছে 92 কোটি টাকা, আর তেমনি বোর্ড সভায় 19 কোটি, সাধারণ সভায় 11.5 কোটি টাকা
খরচ করা হয়েছে। তারপরও গায়েব হয়ে গেছে বিপিএল এর হিসাবে থাকা 113 কোটি টাকা। দেশের ক্রিকেট অঙ্গনে ঘটে যাওয়া ওইসব বেসুমার অনিয়ম দুর্নীতি সুনির্দিষ্ট অভিযোগ পেয়ে নড়ে চড়ে বসেছে দুর্নীতি দমন কমিশন। প্রাথমিকভাবে অভিযোগগুলো খতিয়ে দেখে 27 খাতের নির্দিষ্ট তথ্য পেয়েছে কমিশনের তদন্ত দল। সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ সাইদুজ্জামানের নেতৃত্বে চলছে বিশেষ অনুসন্ধান। পাশাপাশি কালবেলার অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর বহু তথ্য, যা একেবারে পিলে চমকানোর মতো। যেখানে 1 বছরের 33 পাতার অডিট রিপোর্টের জন্য ব্যয় দেখানো হয়েছে 46 লাখ টাকা, আর মুজিব বর্ষের কনসার্টের নামে লুট হয়েছে 25 কোটি টাকা। তাছাড়া পাপন নিজে বিসিবির টাকায় 52 বার বিদেশ সফর করেছেন। এই সফরে তিনি দৈনিক ভাতা নিয়েছেন $400 করে, টাকার হিসেবে যা প্রায় 50,000 টাকা। অনুসন্ধানের অগ্রগতি জানতে চাইলে দুদকের উপপরিচালক মোহাম্মদ সাইদুজ্জামান কালবেলাকে বলেন, আমরা 27 ধরনের তথ্য চেয়ে বিসিবিতে চিঠি দিয়েছি। কিছু তথ্য আমরা পেয়েছি, বিসিবির সভাপতি পদ খালি থাকা সহ নানা কারণে কিছু তথ্য এখনো পাওয়া যায়নি। আমরা তাদের সব নথি সরবরাহের জন্য বারবার তাগাদা দিচ্ছি। তিনি আরো বলেন, আমাদের অনুসন্ধান দল ছাড়াও কমিশনের এনফোর্সমেন্ট শাখা বিসিবিতে কয়েক দফা এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে। তারা সবকিছু অনিয়ম জালিয়াতির তথ্য পেয়েছে। কমিশনের অন্য উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম কালবেলাকে বলেন, নাজমুল হাসান পাপন সংশ্লিষ্ট অনুসন্ধানের অংশ হিসেবে বিসিবির কাছে নথি তলব করা হয়েছে। তারা কিছু তথ্য দিয়েছে। কমিশনের অনুসন্ধান দল অনুসন্ধান শেষে একাধিক মামলার সুপারিশ সহ কমিশনের প্রতিবেদন পেশ করবে। সেই আলোকে দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে মামলা সহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কালবেলার অনুসন্ধানে দেখা যায়, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে দুর্দণ্ড প্রতাপশালী ছিলেন নাজমুল হাসান পাপন। তার নেতৃত্বাধীন বিসিবির বোর্ড পরিচালকদের অধিকাংশই অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতিতে ব্যস্ত ছিলেন। রাজধানীর সংলগ্ন পূর্বাচল স্টেডিয়াম নির্মাণের জন্য বিদেশি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিয়ে আর্থিক সুবিধা নেওয়া, বিপিএল এর মতো টুর্নামেন্টকে লাভজনক না করে নিজেদের অবৈধ আয়ের উৎস হিসেবে ব্যবহার, মুজিব বর্ষের নামে শত কোটি টাকা লোপাটের উদ্দেশ্যে অপ্রয়োজনীয় ব্যয় করেছেন পরিচালকরা। পাপনের অনিয়ম ও অযাচিত ব্যয়। দুদক যে 27 ধরনের নথি তলব করেছে, সেখানে দেখা যায় বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সম্পৃক্ততা। কালবেলার অনুসন্ধানের তথ্য মতে, পাপন বিসিবির সভাপতি হিসেবে 12 বছরে 52 বার বিদেশ সফর করেন। আইসিসি ও এসিসি সভার বাইরেও অনেক দ্বিপক্ষীয় সিরিজেও তার বিরুদ্ধে বোর্ডের অর্থ ব্যয় করার তথ্য মিলেছে। তিনি বিজনেস ক্লাবের এয়ার টিকিট ছাড়াও প্রতিদিন বোর্ড থেকে $400 দৈনিক ভাতা ও ভ্রমণ ভাতা গ্রহণ করেছেন। আইসিসির 2 দিনের একটি সভায় যোগ দিয়ে তিনি বোর্ড থেকে তুলে নেন 12 দিনের টিএডিএ। আইসিসির 4টি মেগা টুর্নামেন্টে টিকিট কিনতে পাপন ব্যয় করেন 7,32 লাখ টাকা। এর মধ্যে 2019 সালে ইংল্যান্ড বিশ্বকাপ টিকিটের ব্যয় ছিল রেকর্ড পরিমাণ 3 লাখ পাউন্ড টাকার হিসেবে, যা প্রায় 5 কোটি টাকা। বিসিবির বার্ষিক সাধারণ সভায় অস্বাভাবিক খরচ করেন পাপন। শেষ 3 এজিএমে খরচ করেন 11,18 লাখ টাকা। 2021 সালে নির্বাচনী এজিএমে ব্যয় করেন 4,32 লাখ টাকা। এছাড়া পরের 2 এজিএমে খরচ করেন 3,29 লাখ ও 3,57 লাখ। 13 বছরে মোট 6টি অডিট ফার্মের মাধ্যমে বিসিবির আয় ব্যয়ের অডিট করেছিল বিসিবি। সর্বশেষ 46 লাখ টাকা খরচে করা অডিট করা হাওলাদার ইউনুস অ্যান্ড কোং বোর্ডের এক মৌসুমের 400 কোটির বাজেটের মোট অডিট রিপোর্ট ছিল মাত্র 33 পৃষ্ঠার, যার 18 পৃষ্ঠা ছিল পর্যবেক্ষণ আর 15 পৃষ্ঠায় ছিল সংক্ষেপে খাতওয়ারি আয় ব্যয়ের হিসাব। পুরো বিষয়টি অস্বচ্ছ বলে অভিযোগ করছেন সংশ্লিষ্টরা। দুদকে জমা দেয়া অভিযোগ অনুযায়ী জাতীয় ক্রিকেট দলের আয়ারল্যান্ড সফরে নিয়ম বহির্ভূতভাবে নিরাপত্তার জন্য 67,000 পাউন্ড ব্যয় করা হয়েছিল, অথচ দ্বিপক্ষীয় সিরিজের ক্ষেত্রে এই ব্যয় স্বাগতিক বোর্ড দেওয়ার কথা। অন্যদিকে 2019 সালে ক্রিকেট দলের সঙ্গে সংসদ সদস্যদের ইংল্যান্ডে সফরের জন্য ব্যয় করা হয় 1.5 কোটি টাকা। 2016 সাল থেকে বিসিবি প্রেসিডেন্টের হেলিকপ্টার ভ্রমণের খায়েশ মেটাতে বিসিবিকে গুনতে হয়েছে 3.5 কোটি টাকা। বিসিবির বোর্ড সভা বাবদ ব্যয় করা হয়েছে 19 কোটি টাকা, যার মধ্যে সবচেয়ে বেশি 9 কোটি খরচ হয় ক্রিকেট অপারেশনস কমিটির সভা আয়োজনে। পাপনের বিরুদ্ধে আরেকটি বড় অভিযোগ হচ্ছে তৃতীয় বিভাগ বাছাইয়ে অনিয়ম ও দুর্নীতি, যে ব্যাপারে সুনির্দিষ্ট প্রমাণ পেয়েছে দুদক, এমনটাই সংস্থাটির সূত্রে জানা গেছে। এরই মধ্যে বিষয়টি নিয়ে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটন তাদের ব্যাখ্যায় দুদককে জানিয়েছে,
পাপনের আমলে যে 18 ক্লাব নিবন্ধন পেয়েছিল তাদের কারোরই পে অর্ডার ছাড়া আর কোনো নথিপত্র সঠিক ছিল না, এমনকি তাদের নির্দিষ্ট কোনো ক্লাব ভবনও নেই। অথচ এভাবে টিকে থাকা 15 ক্লাবের যারা কাউন্সিলরশিপ পেয়েছেন তারা প্রায় সবাই ছিলেন পাপনের প্রতিষ্ঠান বেক্সিমকোর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী। বিপিএল এ বেসুমার অনিয়ম, বোর্ড কর্মকর্তাদের হেয়ালিপনায় বিপিএল এর জৌলুস হারাতে থাকে, কমে যেতে থাকে লাভের হার। মাঠে ও মাঠের বাইরে নানা কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে বিপিএল। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আইপিএল এর পরে সবচেয়ে জমজমাট হওয়ার কথা ছিল বিপিএল। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।